দেখলাম যে ডিজিএফআই এর একজন বড় কর্মকর্তা, আমরা জানতাম না। তিনি এর আগেও তার বাসায় বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডেকেছেন। তো ওই দিন দেখলাম যে ডিজিএফআই এর একজন বড় কর্মকর্তা, আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর এই বিষয়টি দেখে আমরা বিব্রত হয়ে গেলাম যে তিনি আমাদেরকে এইভাবে একজন ডিজিএফআই এর কর্মকর্তার সামনে কেন ডাকলেন। হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে নির্বাচনে যেতে হবে। আমরা ওই ডিজিএফআই কর্মকর্তার সামনেই বললাম যে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো না। আমরা সরাসরি বলে দিয়েছি, যে কারণে ডিজিএফআই কর্মকর্তা সেখানে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। মানে তিনি বুঝালেন যে আপনি কাদেরকে ডেকে এনেছেন যারা নির্বাচনে যেতে চায় না। ইব্রাহিম ভাই তাকে বোঝানোর চেষ্টা করলেন। দেখেন, আজকে ইব্রাহিম ভাই নির্বাচনে গিয়েছিল, আমরা তরুণ নেতৃবৃন্দ আমরা নির্বাচনে অংশ নিই নাই। এখান থেকে প্রমাণিত হয় যারা তরুণ তারা কখনোই লোভের ফাঁদে পা দেয় না। যাদের বয়স হয়ে গেছে তারা শেষ বয়সে এসেও এমপি মন্ত্রী হতে চায়। সুতরাং আজকে কেন তরুণদেরকে গুরুত্ব দিতে হবে সেটি আমাদের সকলকে বুঝতে হবে। আজকে যাদের বয়স হয়ে গেছে তারা লোভে পড়তে পারে, কিন্তু আমরা লোভে পড়ি নাই। গণ অধিকার পরিষদ এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 2018 সালে আমরা এই কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিলাম। এই আন্দোলন আমরা সফল করেছিলাম, আপনারা সকলেই জানেন। এবং 24 সালে আজকে গণ অধিকার পরিষদের যে ভূমিকা, বিএনপি জামাত ইসলাম তারা ভূমিকা রেখেছে, তাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে। কিন্তু তারপরে যে দলটি সবথেকে বেশি ভূমিকা রেখেছে এবং সবথেকে বেশি শহীদ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, সেই দলটি হলো গণ অধিকার পরিষদ। এটি আপনাকে স্বীকার করতে হবে। এখনো পর্যন্ত 9 জন ভাই গণ অধিকার পরিষদের 9 জন শহীদ হয়েছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে কি ভূমিকা রেখেছি আপনারা সকলেই জানেন। আমাদের সভাপতি নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হয়েছিল, আমার বাসায় দুইবার অভিযান চালানো হয়েছে। সভাপতি নুরুল হক নূর রিমান্ডে থাকা অবস্থায় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল আপনারা সকলেই জানেন। তার হাতে হ্যান্ডকাপ পরানো। এরপরেও তিনি কি বলেছিলেন বন্ধুগণ? তিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। এই যে সাহসী নেতৃত্ব, সাহসী বক্তব্য, এদেশের কয়েকজন নেতা এই ধরনের বক্তব্য দিতে পারে? পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় যে সাহসী নেতৃত্ব এই বক্তব্য দিতে পারে, আগামীর নেতৃত্ব দেশের চালিকা শক্তি হবে তারাই। সুতরাং গণ অধিকার পরিষদ যেভাবে এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, গণ অধিকার পরিষদের পাশে থাকুন। ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। প্রবাসীরা আজকে যে দাবি নিয়ে প্রোগ্রাম করেছে, প্রবাসীরা তারা দাবি জানিয়েছে, সাংবাদিক ভাইরা প্লিজ, প্রবাসীরা আজকে দাবি জানিয়েছে তারা চায় প্রবাসীদের লাশ সরকারি খরচে বাংলাদেশে আনা হোক। যৌক্তিক দাবি, এই দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। প্রবাসীরা ভোটাধিকার চেয়েছে, তাদেরকে অবশ্যই ভোটাধিকার দিতে হবে। প্রবাসীরা দ্বৈত নাগরিকত্ব চেয়েছে, অবশ্যই তাদেরকে দ্বৈত নাগরিকত্ব দিতে হবে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। এই সরকারের অর্থনৈতিক, গত সরকারের মানে আওয়ামী ফ্যাসিবাদের অর্থনৈতিক চালিকা শক্তি বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং প্রবাসীদের অবদান অস্বীকার করলে চলবে না। এই গণ অভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং আজকে এই আলোচনা সভা থেকে তারা যে দাবি জানিয়েছে, 10টা দাবি, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিগুলো পৌঁছে দেব। প্রবাসীদেরকে বলবো, আপনারা যেভাবে সংগঠিত হয়েছিলেন আপনারা সংগঠিত থাকুন। ইনশাল্লাহ আপনাদের দাবি আদায় হবে। আপনাদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই প্রবাসী অধিকার পরিষদ করে যাচ্ছে, এই লড়াই চলমান থাকবে। আগামীর বাংলাদেশ প্রবাসীদেরকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ বিনির্মাণ করবে। সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। ইউরোপ আমেরিকা যেভাবে এগিয়ে গিয়েছে, আগামীর বাংলাদেশ ইউরোপ আমেরিকার আদলে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সেই বাংলাদেশ গঠনের জন্য আপনারা সকলে সোচ্চার থাকুন, সচেতন থাকুন। ইনশাল্লাহ আমাদের জয় হবে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম।